নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেল ইচ্ছে ডানায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আরও একটি নতুন অধ্যায় নিয়ে, আরও একটি নতুন যাত্রাপথের গল্প আপনাদেরকে শোনাবো বলে। আজকে আপনাদের শোনাবো অসমের হৃদয়, যা হলো বিশ্ববিখ্যাত কাজিরাঙা ন্যাশনাল পার্কের গল্প। এইবারের কাজিরাঙা ট্যুরে আমরা এক্সপ্লোর করেছি এর অন্যতম আকর্ষণ সেন্ট্রাল জোন, যা কোহরা জোন নামে বিখ্যাত। আজকের এই ভিডিওটি কিন্তু অনেক ইনফরমেশন নিয়ে একটা ফুল প্যাকড ভিডিও, তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটিতে কাজিরাঙার হোটেল, সাফারির টাইমিং, জিপ সাফারির রেট ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু কাজিরাঙা। প্রথমেই দেখাই কাজিরাঙাতে আমাদের আস্তানা, দি পার্ক রিসর্ট। ফোন নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিলাম, তাছাড়াও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ডেসক্রিপশন বক্সটা অবশ্যই একবার চেক করে যাবেন। এই হোটেলে অনেক রকমেরই রুম আছে। যে রুমগুলিতে আমরা ছিলাম সেগুলির ভাড়া পড়েছিল 1500 টাকা নন এসি। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে যেহেতু জঙ্গলের মধ্যে অবস্থিত তাই বিভিন্ন পোকামাকড়ের উৎপাত কিন্তু বেশ আছে এই হোটেলটির মধ্যে। আর বলে রাখি, আমরা কিন্তু এই কাজিরাঙাতে কোনো রকমের কোনো ট্যুর এজেন্ট বা কোনো প্যাকেজ ট্যুর নিইনি। আমাদের গাড়ির দাদাই আমাদেরকে এই হোটেলটিতে নিয়ে গেছিল দেখানোর জন্য। আমাদের পছন্দ হয়েছে, তারপরেই আমরা এখানে থেকেছি। তবে হোটেলটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। বিভিন্ন ক্যাটাগরির রুম কিন্তু এই হোটেলের মধ্যে রয়েছে। আপনারা অবশ্যই ফোন করে এই হোটেলের মালিকের সাথে কথা বলে নেবেন। এই হোটেলটি একদম ন্যাশনাল হাইওয়ের পাশেই অবস্থিত। আমরা এখন বেরাচ্ছি জঙ্গল সাফারি ইন জিপ। এখানে বলে রাখি, আমরা জঙ্গল সাফারির জন্য জিপ কিন্তু হোটেল থেকেই বুক করেছিলাম। হোটেলের মালিকই জিপ চালিয়ে আমাদের সাফারিতে নিয়ে গেছিলেন। জিপে 4 জন যাত্রী আরাম করে যেতে পারবে। 6 জন উঠলে একটুখানি বসতে অসুবিধা হবে। ড্রাইভার বাদে একজন গার্ড প্রত্যেকটি জিপে থাকতে হবেই, এটা কিন্তু একদম মাস্ট হ্যাভ। আর একটি জিপে 6 জন করে অ্যালাউ করা হয়। এই যে রাস্তাটাতে ঢুকলাম, এটা হলো কাজিরাঙার ফরেস্ট অফিসের রাস্তা। এখান থেকেই কিন্তু এই জিপগুলি পারমিশন করাচ্ছে এবং গার্ডদেরকেও এখান থেকেই জিপের মধ্যে তুলে নেওয়া হচ্ছে। রাস্তাটা বেশ সুন্দর, চারিদিকে চা বাগান আর মধ্যিখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এক কথায় বলা যায় একদম মাখনের মতন রাস্তা। এখানে যখন আপনারা ঢুকবেন, আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন পারমিশন করানোর জন্য। আপনারা চাইলে অনলাইন পারমিশনও করতে পারেন, অথবা কাজিরাঙাতে যে হোটেলে আপনারা থাকবেন সেই হোটেল থেকেও পারমিশন করানো যায়। ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে সবুজ পাহাড় আর তার চারপাশে ঘন জঙ্গল আর সাথে এই চা বাগান। কি অপূর্ব সুন্দর আর অনবদ্য লাগছে না চারিদিকের এই পরিবেশটা? বেশ একটা মায়াবী মায়াবী ব্যাপার তৈরি হয়েছে কিন্তু এখানে। এই যে পৌঁছে গেছি এই অফিসের সামনে। এখানে জিপটি 10-12 মিনিটের মতন দাঁড়িয়েছিল পারমিশন করানোর জন্য। তারপরেই বেরিয়ে পড়েছিলাম সাফারির উদ্দেশ্যে। জিপ সাফারির সম্বন্ধিত সমস্ত তথ্য আমি এখানে লিখে দিয়েছি, একবার একটুখানি পজ করে দেখে নেবেন। বাকি ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে। এটা হলো সেন্ট্রাল জোনের মূল ফটক। এর ভেতর থেকে ওই 1-1.5 কিলোমিটার গাড়িটা গেলেই কিন্তু মিহিমুখ সামনে চলে আসবে, যেখান থেকে শুরু হবে সাফারি। এর ভেতরে অনেক দোকানপাট রয়েছে। অনেক সকাল সকাল আমরা সাফারিতে গেছিলাম বলে দোকানপাটগুলি তখনও অবধি খোলেনি। তখন ঘড়িতে প্রায় 8:10 কি 15 বাজে। সেন্ট্রাল জোনে এলিফ্যান্ট সাফারির ব্যবস্থাও আছে,
তবে আমরা অবলা পশুর পিঠে চড়ে প্রকৃতিকে দেখাটা একদমই পছন্দ করি না, তাই জিপ সাফারি শ্রেয় আমাদের কাছে। এলিফ্যান্ট সাফারির রেটটা খোঁজ নিয়েছিলাম, 2 থেকে 3,000 পার হেড পড়ে। এইটা হলো মিহিমুখ। এখানে সব গাড়ি দাঁড় করিয়ে আপনাদের গার্ডেরা আপনাদেরকে জঙ্গলের রুলস অ্যান্ড রেগুলেশনের সম্পর্কে বলে দেবে। আর এখানে কিন্তু বায়ো টয়লেটও আছে, চাইলে আপনারা এখান থেকেই কিন্তু টয়লেট সেরে যেতে পারেন, যদিও ভেতরেও ওয়াচ টাওয়ারের সামনে টয়লেট রয়েছে। ওই দেখুন, প্রথমেই দেখা হয়ে গেল কাজিরাঙা জঙ্গলের বিখ্যাত এক শিংওয়ালা গন্ডারের সাথে। অবাধে বিচরণ করে চলেছে আপন ক্ষেত্রে। এই জন্যেই হয়তো বলে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। সেদিনকে সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর ছিল, খুব মনোরম, একদমই রোদ্দুর ওঠেনি, বরঞ্চ মেঘলাই ছিল। কত মহিষ সেখানে ঘাস খাচ্ছে দেখুন, আর ওই যে দূরে একটা হাতি দেখা যাচ্ছে। ওই দেখুন, আর একটা গন্ডার লুকিয়ে রয়েছে ঝোপঝাড়ের আড়ালে। দাঁড়ান, একটুখানি কাছে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের, যদিও ক্যামেরাতে খুব একটা হয়তো ভালো আসছে না, সামনে চাক্ষুষ করতে কিন্তু ভীষণ ভালো লাগবে। চলুন জঙ্গল সাফারি করতে করতে আপনাদের শোনাই এই জঙ্গলের ইতিহাস। কাজিরাঙা ন্যাশনাল পার্ক 1905 সালে সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং 1974 সালে এটি জাতীয় উদ্যানের স্বীকৃতি পায়। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই পার্কটি মূলত পরিচিত তার একশৃঙ্গ গন্ডার বা গ্রেটার হর্ন রাইনোর জন্য। পার্কটি 430 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং ব্রহ্মপুত্র নদের বন্যা উপত্যকায় তৈরি এবং অবস্থিত। কাজিরাঙা অঞ্চলের নাম নিয়ে নানা মত রয়েছে। কথিত আছে স্থানটির নাম এসেছে কাজি ও রাঙা নামক দুইজন প্রেমিক প্রেমিকার নাম থেকে। আবার কেউ বলেন রাঙা মানে লাল জলাভূমি, অর্থাৎ কাজিরাঙা মানে লাল জলাভূমির দেশ। এই অঞ্চলের বনে, নদীতে, জলাভূমি ও ঘাসে পরিপূর্ণ ভূপ্রকৃতি বহু শতাব্দী ধরে বন্যপ্রাণীর আশ্রয়স্থল হিসাবে গড়ে উঠেছে। 1985 সালে ইউনেস্কো কাজিরাঙাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে। এটি শুধু একশৃঙ্গ গন্ডারের জন্য নয়, বরং রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, হরিণ আর নানা প্রজাতির পাখি ও জলজ প্রাণীর জন্যও বিখ্যাত। আজ কাজিরাঙা প্রায় 884 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে বছরে হাজার হাজার পর্যটক আসেন। এটি আসামের জীব বৈচিত্র্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা এখন ঢুকেছি কোহরা রেঞ্জ, যেটি কাজিরাঙা সেন্ট্রাল জোন নামে পরিচিত। এই জোনটি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয়, কারণ এখানেই বন্যপ্রাণী দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জায়গাটিতে ঘুরে বেড়াচ্ছিল কয়েকটি হরিণ। জুম করে অনেকটা চেষ্টা করেছি দেখানোর, কিন্তু ক্যামেরার জন্য তবুও বেশ আবছা লাগছে এই জায়গাটি। ওই দেখুন, ওই দূরে দাঁড়িয়ে রয়েছে কতগুলো হাতি, দঙ্গল বেঁধে। তার মধ্যে কিন্তু অনেকগুলো বাচ্চা হাতিও রয়েছে। এইসব জঙ্গলে এই রকম প্রকৃতি আর তার সাথে এরকম বন্যপ্রাণী দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইবার বলি জঙ্গল সাফারির কিছু রুলস। আমরা যখন মিহিমুখের গেটটাতে এসে দাঁড়িয়েছিলাম, তখন আমাদেরকে ওখানকার যারা অফিসার ছিলেন তারা বলে দিয়েছিলেন জঙ্গলের ভেতরে ঢুকে কোনো রকম বন্যপ্রাণীকে কোনো কিছু খাওয়ানো যাবে না এবং কোনো বন্যপ্রাণীকে চিৎকার চেঁচামেচি করে ডাকাও যাবে না। আর জঙ্গলে সর্বদা ভীষণ আস্তে কথা বলতে হবে। মোবাইল ফোনের রিংও কিন্তু খুব আস্তে বাজাতে হবে, যাতে কোনো
বন্যপ্রাণীদের কোনো অসুবিধা না হয়। আর তাছাড়াও জঙ্গলের ভেতরে কোনো রকমের গান বাজনা বাজানো বা বাজি ফাটানো বা বিশাল শব্দ হবে এরকম কোনো কিছুর উৎস একদমই কিন্তু অ্যালাউ নয়। এইবার ধীরে ধীরে আমরা একটু ঘন জঙ্গলের দিকে এগিয়ে চলেছি। কাজিরাঙার ঘন জঙ্গলে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারেরও দেখা পাওয়া যায়। আপনার ভাগ্য যদি ভালো হয় অবশ্যই কিন্তু আপনি সেখানে বাঘও দেখতে পারেন। এই দেখুন, এই যে গাছটা দেখা যাচ্ছে এখানে বাঘের নখের আঁচড়ের দাগ রয়েছে। তার মানেই হয়তো 1-2 দিনের মধ্যেই এখানে বাঘ এসে হানা দিয়েছিল। কিন্তু ওই যে কপালের নাম গোপাল কথাতেই আছে, যা আশা করে যাওয়া হয় তা কি আর সম্পূর্ণরূপে সম্ভব হয় না। তাই মনে বাঘ দেখার ইচ্ছা নিয়ে আরও এগিয়ে চলেছিলাম আমরা ঘন জঙ্গলের দিকে। কত রকমের নানান বাহারি গাছ আর তেমনই সুন্দর পাখির কলতান, যা আপনার মন, প্রাণ এবং কান সব কিছুকে জুড়িয়ে আনন্দে ভরিয়ে দেবে। বলে রাখি, এই জঙ্গল সাফারিতে গিয়ে যে কোনো জায়গায় গাড়ি হঠাৎ করে দাঁড়িয়ে পড়তেই পারে, তবে গাড়ি থেকে নামা কিন্তু একদম অ্যালাউ না। গার্ড যদি পারমিশন দেয় বা গার্ডরা যেখানে বুঝবেন যে এই জায়গাটা নামার জন্য সেফ, সেখানেই কিন্তু আপনি নামতে পারবেন। অযথা ফটোগ্রাফি করার জন্য যেখানে সেখানে জিপ থেকে নেমে না পড়াটাই আমার মতে ভালো। অনেক সময় জিপের ড্রাইভার আর গার্ডরা দূর থেকে কোনো অ্যানিমেল দেখতে পেলে সেই অ্যানিমেল সাইটিংয়ের জন্য সেই জায়গাতেই জিপ থামিয়ে দেয়, তবে সেখানে কিন্তু আপনারা নামতে পারবেন না। যদি অনেক দূরে কোনো অ্যানিমেল থাকে তাহলে দূরবীন নিয়ে যাওয়া ভালো দেখার জন্য, আদারওয়াইজ খুব ভালো এবং খুব জুমওয়ালা ক্যামেরা থাকতে হবে সেই অ্যানিমেলের ছবি তোলার জন্য। যেমন দেখুন, এই যে ওই দূরে একটা 1 শিংওয়ালা গন্ডার দাঁড়িয়ে রয়েছে। আমি যেহেতু মোবাইল ক্যামেরাতে এগুলো শ্যুট করি তাই খুব বেশি জুম হয়তো আমার ফোনে থাকে না। আমি চেষ্টা করি যতটা সম্ভব আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। অল্প অল্প বৃষ্টি শুরু হওয়াতে জল থেকে কচ্ছপগুলি এই ডালের মধ্যে উঠে বসে রয়েছে। কি অপূর্ব লাগছে না দেখতে, চারিপাশটা দূরে সব বাইসনগুলো বসে রয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এই জায়গায় দাঁড়িয়ে একটা ভীষণ ভালো ক্যামেরার অভাব আমি খুব বোধ করছিলাম। ইচ্ছা আছে এই চ্যানেলটা আপনাদের কাছে পরিচিতি পেলে ভবিষ্যতে ভিডিওগ্রাফির ওপরে আরও ভালো কিছু প্রচেষ্টা করব। ভিজতে ভিজতে কাজিরাঙা সাফারি হচ্ছে, দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে। জিপ সাফারিতে শারীরিক জার্কিং কিন্তু ভীষণ হয়, তবে চারিপাশের এত সুন্দর পরিবেশ আর পশু পাখি দেখে কিন্তু মনটা আপনা আপনিই ভালো হয়ে যায়। ওই দেখুন, একটা হরিণ আর তার শিশু কি সুন্দর বিচরণ করছে ঘাসের ওপর দিয়ে। এইগুলো কিন্তু বার্কিং ডিয়ার, বেশ ভালো লাগে দেখতে দূর থেকে এদেরকে। জঙ্গল সাফারির শেষের দিকে এনার দেখা পাওনাটা ছিল কিন্তু বেশ একটা চমক। কেউ ভাবতেই পারিনি এত কাছ থেকে এত সুন্দর একটা বন্য হাতি দেখতে পাবো। তবে মনে হয় খুব বয়স হয়ে গেছে, খুব বেশি এদিক ওদিক করতেও পারছে না, আর পায়ের মধ্যে চেনও লাগানো। আজকের কাজিরাঙার জঙ্গল সাফারি এখানেই শেষ, তবে এই যাত্রা কিন্তু এখনো অবধি শেষ হয়নি। কাজিরাঙার অনেকগুলো সাইট সিন কিন্তু এর পরে রয়েছে, আর তাছাড়াও রয়েছে কাজিরাঙা থেকে গুয়াহাটির এয়ারপোর্ট আসার একটা যাত্রাপথ। আমরা যেহেতু কাজিরাঙা গেছিলাম অরুণাচল প্রদেশ ট্যুর করে, তাই একদিনই কাজিরাঙাতে স্টে করেছিলাম। পরের দিন জঙ্গল সাফারি করে এখান থেকেই ডাইরেক্ট গুয়াহাটির এয়ারপোর্টের উদ্দেশ্যে পৌঁছেছিলাম।
চলুন বাকিটা পথে আবার গল্প হবে, আবার পথের বিবরণ দেওয়া হবে। উপসংহার হিসাবে বলা যায়, কাজিরাঙা জাতীয় উদ্যান প্রকৃতি ও প্রাণীর এক অপূর্ব মিলনস্থল। এই জঙ্গল আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সহাবস্থান। সাফারি করে বেরিয়ে এই ছোট ছোট দোকানগুলিতে এসেছিলাম আসামের কিছু ট্রেডিশনাল জামা কাপড় দেখার জন্য থরি কেনার জন্যেও। এইগুলো হলো আসামের ট্রেডিশনাল মেখলা চাদর। দাম শুরু হয়েছিল 500 টাকা থেকে, আপ টু 4-5 হাজার টাকারেরও মেখলা চাদর দেখেছি। অপূর্ব সুন্দর দেখতে ছিল। এইবার চলেছি কাজিরাঙার আরেকটি সাইট সিন অর্কিড গার্ডেনের উদ্দেশ্যে। এটি একটি শিল্প গ্রামের ভেতরেই অবস্থিত, আর গ্রামটি কিন্তু ভীষণ সুন্দর। অনেক কেনাকাটা করার জন্য এখানে দোকানপাট রয়েছে। আমাদের ড্রাইভার দাদাই আমাদেরকে এখানে নিয়ে গেছিলেন। উনি যেহেতু শিলংয়ের মানুষ, তাই এইসব জায়গাগুলো ওনার কিন্তু একদম নখদর্পণে। সুন্দর সুন্দর এই দেখো ভিনসেন্ট কার্ড, তুমি খুব পছন্দ করো না? আগের বারে কাজিরাঙা থেকে এটা তুমি কিনেছিলে। এই যে ভিনসেন্ট কার্ডগুলো, সুন্দর দেখতে কাজিরাঙা। হ্যাঁ, আমাদের জন্য কালেক্ট করো, আমার দরকার। এখানে বিক্রি হচ্ছিল আসামের বিখ্যাত চা আর কিছু আসামিজ ট্রেডিশনাল মশলাপত্র। যেহেতু মশলাগুলো চিনিনি, তাই কেনার মতন সাহসও করতে পারিনি। ওই যে দূরের গেটটা দেখা যাচ্ছে, সেটি হলো অর্কিড গার্ডেনের গেট। তবে যেহেতু আমাদের ওই দিনকেই ফ্লাইট ছিল, তাই আর আমরা অর্কিড গার্ডেনের ভেতরে ঢুকিনি। এই গার্ডেনে ঢুকতে গেলে 400 টাকা করে টিকিট লাগে, আর ঘুরে দেখতে প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এসেছি কাজিরাঙার একটি শিল্পগ্রামে। এখানে বিভিন্ন রকমের গামছা আর তাছাড়াও আসামের যে ট্রেডিশনাল যেসব জামা কাপড় ক্লোথস হয় বা আসামের ট্রেডিশনাল যেসব স্টিচেস হয়, সেগুলো তৈরি হয়। তো এইরকমই একটি তাঁতের সামনে এসেছি আপনাদেরকে দেখাবার জন্য। চলুন দিদি, একটু কথা বলি তোমার সাথে। এই গামছাগুলো কত করে নাও তোমরা? কত করে? হ্যাঁ, দাম আচ্ছা, উনি বলছেন যে ডিজাইনের ওপর ডিপেন্ড করে। তাও কিরকম টাকা থেকে শুরু হয় গামছা? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, এরকমও রয়েছে? 2000-2500 রয়েছে। আচ্ছা, ও আর তোমরা মানে ভিপিও করো, পার্সেলও করো? পার্সেল ভি হতা হয়। আচ্ছা, আচ্ছা, এই সুতোগুলো কি সুতির, কটনের সুতো? পদ্মিনী কটন। আচ্ছা, ভেরি নাইস। এখানেই শেষ হলো আমাদের কাজিরাঙার সফর। এরপর রওনা দিয়েছি গুয়াহাটি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ বিকালবেলার দিকেই আমাদের ফ্লাইট ছিল। আর দেখুন, পথে যেতে যেতে পথের ধারে কি দেখতে পেয়েছি। মাহুতের সাথে হাতি হেঁটে চলেছে তার গন্তব্যের দিকে। সাথে পেয়েছি একটা মস্ত বড় গজরাজ এলিফ্যান্টকে। ও মা, কি সুন্দর বসে পড়লো। বলা হয়েছে ওকে বসার জন্য।
যাত্রাপথে বেশ বেলা হয়ে গেছিল, তাই অসমের জোরহাটের দিকে একটি রেস্টুরেন্টে পৌঁছে গেছিলাম খেতে। দুপুরের লাঞ্চে নিয়েছিলাম এই সুন্দর টেস্টি অসমিয়া থালি। পরন্ত বিকেল, সূর্যমামা তখন ডুবতে বসেছে। এই যাত্রাপথটিও কিন্তু বেশ সুন্দর আর চারপাশের পরিবেশটাও বেশ অমায়িক লাগছিল। তবে রাস্তায় কিন্তু আমরা ভীষণ জ্যামে পড়েছিলাম। আমাদের ফ্লাইট ছিল সন্ধে 7:30টার সময়, সেই কারণে যাত্রাপথটা আমরা ঠিক পেরিয়ে চলে আসতে পেরেছি। এটি হলো গুয়াহাটি এয়ারপোর্টের ভেতরটা। বসেছিলাম, ভাবলাম এয়ারপোর্টের ভেতরটা আপনাদেরকে দেখাই। বাইরে থেকে এয়ারপোর্টের অনেক নিয়ম ছিল, সিকিউরিটি চেকিং ছিল, তাই সেই সময় আর ভিডিও আমার শ্যুট করা হয়নি। বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, তবে ভীষণ দাম জিনিসপত্রের। তাহলে আজকে এখানেই শেষ হলো আমাদের অরুণাচল ট্রিপ। তা বলো তোমার কেমন লাগলো পুরো অরুণাচলে? দারুণ লাগলো। অনেক গুড এন্ড ব্যাড মেমোরিজও হয়েছে আমাদের ওখানে গিয়ে। বরফে প্রচুর জায়গায় নানা রকমের অভিজ্ঞতাই সঞ্চয় করার নামই হলো ট্যুর, সেটা থাকবে। ভালোই হয়েছে আমাদের। 100-র মধ্যে আমরা 85 দেব এই ট্যুর অরুণাচলকে। হ্যাঁ, একটু প্রবলেম হয়েছে আমাদের। হ্যাঁ, হোটেলের হসপিটালিটিটা একটু প্রবলেমেটিক আছে, হসপিটালিটিটা একটুখানি প্রবলেমেটিক আছে, টুরিস্ট যায় না বলে। হ্যাঁ, বাট ওভারঅল ভালো ছিল, ভালো। তাহলে এখানেই শেষ হলো আমাদের অরুণাচলের ট্রিপ আর আজকের ভিডিওটিও। এই সমস্ত ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশানে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে আবার কোনো নতুন অধ্যায়।